হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাসপান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি পলিটি সিরিজের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো এটা হচ্ছে কোয়েশ্চেন আনসার সিরিজ। তো আজকে আমরা পলিটির কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষায় অলরেডি চলে এসেছে। তো ফলে কোয়েশ্চেনের মানটা কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড হবে। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, নিজেরা চেষ্টা করো, চেষ্টা করে যা স্কোর হচ্ছে 30টার মধ্যে কটা পারলে তোমরা নিজের থেকে সেটা একটু কমেন্টে জানাও। আর যদি না পারো অবশ্যই তোমরা এক্সপ্লেনেশনে ভালো করে বুঝে নেবে। কোয়েশ্চেনগুলো সঠিক আনসার এবং তার এক্সপ্লেনেশন প্রপারলি করা থাকবে। তো আজকে আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে যে হুইচ কমিটি রেকমেন্ডেড দ্য 27% রিজার্ভেশন অফ দ্য ওবিসিস ইন দ্য গভর্নমেন্ট জব 1991? যোগেন্দ্রনাথ মন্ডল কমিটি, বিপি মন্ডল কমিটি, দিলীপ সিং ভুরিয়া কমিটি, ইউএন ডেভার কমিটি। অর্থাৎ ওবিসিদের জন্য যে গভর্নমেন্ট জবে 27% রিজার্ভেশন, এই রেকমেন্ডেশনটা কোন কমিটি করে এই চারটার মধ্যে? তো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন বি, বিপি সিং কমিটি এই রেকমেন্ডেশনটা করে। বিপি সিং কমিটি, অফিসিয়ালি known as Second Backward Classes Commission, was established in 1979 under the chairmanship of ভিন্দেশ্বরী প্রসাদ মন্ডল। তো ভিন্দেশ্বরী প্রসাদ মন্ডল এটাই কিন্তু মানে শর্ট ফর্মে দাঁড়াচ্ছে হচ্ছে বিপি সিং, সরি বিপি মন্ডল। ঠিক আছে। আর এই কমিটি রেকমেন্ড কি করেছিল? 27% রিজার্ভেশন ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস ইন গভর্নমেন্ট জব। 1990 সালে প্রাইম মিনিস্টার ভিপি সিং এর সময় এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তো বিপি মন্ডলের কমিটির যে সুপারিশ সেটা কোন প্রাইম মিনিস্টার ইমপ্লিমেন্ট করলো? ভিপি সিং যে প্রাইম মিনিস্টার তার আমলে এই রিজার্ভেশনের পলিসিটা ইমপ্লিমেন্টেড হয়েছিল 1990 সালে। ঠিক আছে। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, ভেতর থেকে একদম আসবেও। তো একটু ভালো করে খেয়াল করবে এক্সপ্লেনেশনটা। তো তারপর থেকে টোটাল রিজার্ভেশনের প্যাটার্নটা কি দাঁড়ায়? 22.5% ফর এসসি অ্যান্ড এসটি, 27% ফর ওবিসি। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। 2 নাম্বার, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট provision for minimum age for 18 years for the Indian citizen was made to become eligible to vote? একজন সিটিজেনের যে ভোটাধিকার সেটার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়েছিল কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? এ 59th, বি 60th, সি 61st, নাকি ডি 62nd মানে 59, 60, 61 নাকি 62? কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989 অনুযায়ী এটা করা হয়েছিল। ওকে, ভোটাধিকারের যে বয়স সেটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়েছিল। 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়েছিল। ইম্পর্টেন্ট খুব, পরীক্ষায় আসে এই প্রশ্নটা। আর বাকি তিনটা দেখে নাও। 59th অ্যামেন্ডমেন্টের থ্রু কি করা হয়েছিল? কিছু এমার্জেন্সি প্রভিশন আনা হয়েছিল পাঞ্জাবে। 60 নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী প্রফেশনাল ট্যাক্স নিয়ে কিছু অ্যামেন্ডমেন্ট এসেছিল। আর 62nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী রিজার্ভেশন এক্সটেন্ড করা হয়েছিল এসসি, এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য। তো এই বাকিগুলো জরুরি, বাকিগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো, হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে আমরা সব করে নেব। চলো 3 নাম্বার প্রশ্ন। Which constitutional amendment act provided reservation in admission in the private unaided educational institutions for students belonging to the scheduled caste and scheduled tribes and other backward class? কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রাইভেট আনএইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনেও এসসি, এসটি এবং ওবিসিদের জন্য একটা রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছিল? 92তম, 93তম, 94তম নাকি 95তম? 92nd, 93rd, 94th নাকি 95th? কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে? কারেক্ট আনসার এখানে হয়ে যাবে
93rd, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। 93rd নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2005-এ হয়েছিল, সেটার থ্রু আর্টিকেল 15 ক্লজ 5 এটা আমাদের কনস্টিটিউশনে যুক্ত হয়েছিল। আর এই 15 ক্লজ 5-এ কি বলা হচ্ছে, যে এসসি এসটি ওবিসিদের জন্য প্রাইভেট আনএইডেড ইনস্টিটিউশনেও কি থাকবে, তোমার রিজার্ভেশন থাকবে। ঠিক আছে, চলো। আর বাকি তিনটা 92তম অ্যামেন্ডমেন্টের একটা থ্রু করা হয়েছিল, কিছু ল্যাঙ্গুয়েজকে এই শিডিউলে জায়গা করে দেওয়া হয়েছিল। 94তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার সম্পর্কিত কিছু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। 95তম অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এক্সটেন্ডেড দ্য রিজার্ভেশন পিরিয়ড ইন দ্য লেজিসলেচার, ওই এসটি এসটিদের রিজার্ভেশনটাকে এক্সটেন্ড করা হয়েছিল। 93টা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে, ভীষণ ইম্পর্টেন্ট এটা, যে 93-এর থ্রু কি করা হয়েছিল, পাবলিক আনএইডেড যেই প্রাইভেট আনএইডেড যেই ইনস্টিটিউশন, সেখানে রিজার্ভেশনকে বাধ্যতামূলক করা হয়েছিল। চলে আসি 4 নাম্বার প্রশ্ন। কাকা কালেলকার কমিশন ইজ রিলেটেড টু এ ইন্ডিয়ান এ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, বি ন্যাশনাল কমিশন ফর ট্রাইব কমিশন, নাকি সি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, নাকি ডি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এই যে কমিশনটা কাকা কেলকার কমিশন, সেটা কোনটার সাথে রিলেটেড? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন সি, দ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সাথে যুক্ত। ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যেটা এস্টাবলিশ হয়েছিল 1953 সালে আন্ডার কাকা কালেলকার। ওকে, চলে আসি পরের প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন, হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য অ্যাডমিশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউলড এরিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ শিডিউলড ট্রাইবস। শিডিউলড এরিয়াস, শিডিউলড ট্রাইবসের উপরে কন্ট্রোল, যে তাদের জায়গার কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলবে সেটা বিষয়ক সম্পর্কিত যত প্রভিশন আছে সেগুলো কত নাম্বার শিডিউলে আছে? 3rd শিডিউল, 5th শিডিউল, 7th শিডিউল, নাকি 9th শিডিউল? কারেক্ট আনসার এদিকে কি হয়ে যাচ্ছে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন বি, 5th শিডিউল। 5th শিডিউল অনুযায়ী বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য শিডিউলড এরিয়াস, ওয়েলফেয়ার অফ শিডিউলড ট্রাইবস, এসবের কথা বলা হচ্ছে 5th শিডিউলে। আর বাকি তিনটা কি ছিল? 3rd শিডিউলে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন সম্পর্কে বলা হয়েছিল, 7th শিডিউলে ইউনিয়ন, স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্ট সম্পর্কে বলা হয়েছিল, আর 9th শিডিউলে লস প্রোটেক্টেড ফ্রম জুডিশিয়াল রিভিউ, এই বিষয়ে কথা বলা হয়েছিল। আর 5th শিডিউলে কি বলা হয়েছিল? শিডিউলড এরিয়াসকে চিহ্নিতকরণ করে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে সেটার সমস্ত দায় দায়িত্ব প্রেসিডেন্টের কাছে থাকবে। প্রেসিডেন্ট কিন্তু শিডিউল এরিয়াকে ডিক্লেয়ার করতে পারে। তো এই বিষয়ে সমস্ত জিনিস 5th শিডিউলে বলা হয়েছে। চলে আসি পরের প্রশ্নে 6 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ বিন রংলি লিস্টেড অ্যাজ আ ডাইরেক্টিভ প্রিন্সিপাল? ডাইরেক্টিভ প্রিন্সিপালে ভুল করে আছে, অর্থাৎ মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালে নেই আর কি, এর মধ্যে কোনটা? প্রভিশন অফ অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড for all citizens, provision of employment facilities to all able-bodied persons, the protection of workers, especially children, D, securing the equal pay for equal work for both men and women. এই চারটার মধ্যে কোনটা ছিল না ডাইরেক্টিভ প্রিন্সিপালে? Which one of the following has been wrongly listed as a directive principle? কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, provision of employment facilities to all able-bodied person। এরকম কোনো কথা ডিপিএসপি তে বলা হয়নি। সমস্ত এবল বডিডকেই যে চাকরি দিতে হবে, সরকারের এটা দায়িত্ব, সেই জিনিসটা কখনো ডিপিএসপি তে তুলে ধরা হয়নি। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ডাইরেক্টিভ প্রিন্সিপাল কত নাম্বার পার্টে আছে আমাদের কনস্টিটিউশনের? পার্ট 4 এ আছে। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। 7 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাইরেক্টিভ প্রিন্সিপালস ইজ নন গান্ধিয়ান? এই চারটের মধ্যে কোনটা নন গান্ধিয়ান একটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল?
promotion of cottage industries in rural areas, prohibition of use of intoxicants except for medicinal purposes, the prevention of slaughter of cows, calves, and other milch cattle, নাকি D, provision for free and compulsory education for all the children up to the age of 14 years. এই চারটের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি। অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, কারণ কি এটার কথা গান্ধিয়ান প্রিন্সিপালের মোতাবেক হয়নি, আলাদাভাবে হয়েছে। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে থাকছে হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রিজ, প্রহিবিশন অফ ইনটক্সিকেশন, প্রোটেকশন অফ কাউজ, এগুলো সব গান্ধিয়ান ফিলোসফি। আর ইম্পর্টেন্স মানে এই যে 21A যেটা ফান্ডামেন্টাল রাইটেও প্রবেশ করে, এই যে 86 নাম্বার অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ফান্ডামেন্টাল রাইটে প্রবেশ করে না এডুকেশন, যে 6 থেকে 14 বছর বয়সে সকলকে এডুকেশন দিতে হবে, এটা সরকারের কাজ, এবং ডিপিএসপি তেও এটা আছে, কিন্তু এটা গান্ধিয়ান ফিলোসফি থেকে আসে না। চলে আসি 8 নাম্বার প্রশ্নে। হু সেড দ্যাট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি আর লাইক আ চেক অন আ ব্যাংক পেয়েবল অ্যাট দ্য কনভিনিয়েন্স অফ দ্য ব্যাংক? মানে বলেছে যে কে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে বলেছে যে একটা মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে বলেছে, মানে এইভাবে দেখার চেষ্টা করেছে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে যে এটা একটা চেক, এই চেকটা আমার কাছে আছে, কোনো একটা ব্যাংকের চেক, কিন্তু আমি এটাকে ক্যাশ করতে পারছি না। কেন? কারণ কি ব্যাংক আমাকে করে দিচ্ছে না, ব্যাংকের সুবিধা মতো সেটাকে ক্যাশ করবে। এরকম একটা সিচুয়েশনের সাথে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে তুলনা করা হয়েছে। কারণ কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল কি বলে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল বলে না যে স্টেটের ওয়েলফেয়ার সম্পর্কিত সমস্ত রকম স্টেটকে কি করতে হবে মরাল গাইডলাইন্স দেয়, কিন্তু বলে যে এটা কিন্তু এনফোর্সেবল নয়, লস দ্বারা এনফোর্সেবল নয়। এই কারণেই নিম্নলিখিত কে এটাকে ওই লাইক এ চেক অন আ ব্যাংক পেয়েবল অ্যাট কনভিনিয়েন্স অফ দ্য ব্যাংক, কে বলেছে এটাকে? পন্ডিত জওহরলাল নেহরু, বিএন রাও, বি.আর. আম্বেদকর, নাকি প্রফেসর কেটি শাহ? কারেক্ট আনসার প্রফেসর কেটি শাহ। প্রফেসর কেটি শাহ বলেছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু একটা নন জাস্টিসেবল, নট লিগালি এনফোর্সেবল, এই কারণে এটা হচ্ছে একটা চেক পেয়েবল অ্যাট দ্য কনভিনিয়েন্স অফ দ্য ব্যাংক, সরকারের ইচ্ছা হলে করবে, না হলে করবে না, এরকম একটা ব্যাপার। ওটার সাথে তুলনা করেছে কেটি শাহ। 9 নম্বর প্রশ্ন, which one of the following differences between the fundamental rights and the directive principle has been wrongly listed? The fundamental rights are negative injunctions while the directive principles are positive instructions to the government. B, fundamental rights are justiciable while the directive principles are non-justiciable. C, fundamental rights enjoy constitutional basis while the directive principles are based on conventions. D, in case of clash between fundamental rights and DPSP, the former create precedence. তো এই চারটার মধ্যে কোনটা ঠিক নয়? আরেকটা আনসার কি হয়ে যাচ্ছে? আরেকটা আনসার হয়ে যাচ্ছে অপশন সি, the fundamental rights enjoy constitutional basis while directive principles are based on convention. তো এটা হচ্ছে অপশন সি হয়ে যাবে, হচ্ছে এখানে রংলি পুট করা হয়েছে চারটে অপশনের মধ্যে। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন 10 নাম্বার। which one of the following fundamental rights has been the subject of maximum litigation and controversy? এই চারটে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সব থেকে বেশি মানে কি বলবো, সব থেকে বেশি লিটিগেশন, সব থেকে বেশি আইন, সব থেকে বেশি কেসেস, কন্ট্রোভার্সি এই চারটার মধ্যে কোনটার থ্রু হয়েছিল? রাইট টু প্রপার্টি, রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু এগেনস্ট এক্সপ্লয়টেশন। এই চারটে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ম্যাক্সিমাম লিটিগেশন অ্যান্ড কন্ট্রোভার্সি হয়েছিল। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, রাইট টু প্রপার্টিকে নিয়ে। আমরা পড়েও ছিলাম, আমাদের ক্লাসে আমরা এইসব সমস্ত কিছু করিয়ে দিয়েছি অলরেডি। তো রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টিতে কি বলা হচ্ছে? রাইট টু প্রপার্টিতে বলা হচ্ছে
মানে রাইট টু প্রপার্টি ছিল আগে আর্টিকেল 9, আর্টিকেলেই ছিল, আমাদের আর্টিকেল 30-তে ছিল, কিন্তু সেটাকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে 300A-তে। ঠিক আছে, 300A-তে নিয়ে চলে যাওয়া হয়েছে, সরি আর্টিকেল 31-এ ছিল। হ্যাঁ, ভুল করবে না, আমি ভুল করে বলে ফেলেছি, সরি। তো আর্টিকেল 31-এ ছিল রাইট টু প্রপার্টি, যেটাকে সরিয়ে একটা শুধুমাত্র লিগাল রাইট করে দিয়েছে আর্টিকেল 300A-তে। 300A এটা এখন শুধু একটা লিগাল রাইট। আর আগে 31-এ যখন ছিল এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট ছিল। চলে আসছি পরের প্রশ্নে। হু of the following is the chairman of National Water Resources Council? ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস কাউন্সিলের চেয়ারম্যান কে? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইউনিয়ন মিনিস্টার অফ ওয়াটার রিসোর্সেস, ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার, নাকি ইউনিয়ন মিনিস্টার অফ আর্থ সায়েন্সেস? কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ায় মানে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, হি ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস কাউন্সিল। জল নিয়ে যদি দুই স্টেটের মধ্যে বিবাদ হয় তাহলে এই কাউন্সিলটা সেটাকে মেটায়, আর এই কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট বিল exempted the state of Bihar from the obligation of having tribal welfare minister? বিহারকে বলা হলো যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আর রাখতে হবে না, এক্সেম্পট করে দেওয়া হলো। কোন ফলোইং অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী? 92, 93, 94 নাকি 95? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, 94। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী বিহারকে বলা হলো যে আর তোমাকে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিটা রাখতে হবে না, কারণ কি বিহার থেকে ঝাড়খণ্ড ভেঙে আলাদা হয়ে গেছিল, ও ঝাড়খণ্ডেই বেশিরভাগ ট্রাইবাল পিপলরা ঝাড়খণ্ডের মধ্যেই চলে গেছিল। ওকে, চলে আসি পরের প্রশ্নে। 13 নাম্বার, ইন হুইচ ইয়ার was the Balbant Rai Committee appointed to examine the working of the community development program? Balbant Rai Mehta Committee appointed to examine the working of community development program কোন বছর? 1951, 1954, 1957, 1960? 1951, 1954, 1957, 1960? Correct answer option C, 1957. Balbant Rai Mehta Committee was appointed in 1957. ওকে, কি রেকমেন্ড করেছিল? একটা 3 টায়ার বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলবন্ত রায় মেহতা কমিটি সুপারিশ করেছিল। সেখানে একটা গ্রাম সভা থাকবে, মানে একটা গ্রাম পঞ্চায়েত থাকবে, পঞ্চায়েত সমিতি থাকবে, জেলা পরিষদ থাকবে, এই তিনটা নিয়ে তৈরি হবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। 14 নম্বর প্রশ্ন, which committee recommended for the establishment of State Finance Commission for the allocation of finances to the panchayat? এই তিনজনের মধ্যে কোন কমিটি ডিসাইড করেছিল যে একটা স্টেট ফাইন্যান্স কমিশন থাকা দরকার, যারা লক্ষ্য রাখবে যে পঞ্চায়েতগুলোকে ঠিকঠাকভাবে টাকা পয়সা অ্যালোকেশন দেওয়া হচ্ছে কিনা, যাতে তারা ডেভেলপমেন্টমূলক কাজকর্মগুলো করতে পারে? তো এটার মধ্যে কোন কমিটি হয়ে যাবে? কারেক্ট আনসার গ্যাডগিল কমিটি হয়ে যাবে কারেক্ট আনসার। গ্যাডগিল কমিটি স্টেট ফাইন্যান্স কমিশনের সুপারিশ করেছিল। The Gadgil Committee recommended financial decentralization, State Finance Commission for Panchayat, later incorporated through 73rd Constitutional Amendment Act. পরের প্রশ্ন 15 নাম্বার, কি আছে 15 নাম্বার প্রশ্ন আমাদের? The government of India revoked the special status or limited autonomy granted under the Article 370 of the Indian Constitution to Jammu Kashmir when? কত সালে, কোন মাসে?
370 কে উইথড্র করে নিয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? অগাস্ট 2019, সেপ্টেম্বর 2019, অক্টোবর 2019 নাকি নভেম্বর 2019? কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, অগাস্ট 2019। জম্মু কাশ্মীরকে ভেঙে জম্মু কাশ্মীরকে আলাদা করা হলো, লাদাখকে আলাদা করা হলো। 16 নম্বর প্রশ্ন, which committee recommended that there should also be reservation of the seats for women in panchayati raj? কোন কমিটি সুপারিশ করলো যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাতেও মহিলাদের জন্য প্রপার রিজার্ভেশন থাকতে হবে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থাতেও ওমেনদের পার্টিসিপেশনকে বেশি করার জন্য ওমেন রিজার্ভেশন করা হবে, এটা কোন কমিটি বলেছিল, প্রথম সুপারিশ করেছিল? এ, থাঙ্গন কমিটি, বি, এল.এম. সিংঘি কমিটি, সি, জে.ভি.কে রাও কমিটি, নাকি ডি, গ্যাডগিল কমিটি? কারেক্ট আনসার থাঙ্গন কমিটি, অপশন এ। থাঙ্গন কমিটি রেকমেন্ডেড কনস্টিটিউশনাল রেকগনিশন ফর পঞ্চায়েত, এই একটা, আর সেকেন্ডলি রিজার্ভেশন ফর ওমেন। চলো নেক্সট প্রশ্ন, 17 নাম্বার। The Union Public Service Commission submits annual report on its work to Chief Justice of India, Parliament, President নাকি Union Home Minister? ইউপিএসসি তার অ্যানুয়াল রিপোর্ট কাকে সাবমিট করে? কারেক্ট আনসার দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে তাদের অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করে ইউপিএসসি, হয়ে যাবে কারেক্ট আনসার। Under Article 323, UPSC submits annual report to the President. The President places it before Parliament along with explanatory memorandum. চলে আসি পরের প্রশ্নে, 18 নাম্বার। The constitutional provision relevant for solving questions of repugnancy between a central law and state law is found in? সেন্ট্রাল ল আর স্টেট ল এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে কোন লটা মানে আলটিমেটলি প্রিভেল করবে? অবশ্যই সেন্ট্রাল ল প্রিভেল করে। তো এই কথাটা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 156, আর্টিকেল 254, আর্টিকেল 300 নাকি 42, আর্টিকেল 42? কোনটা হয়ে যাবে এই চারটার মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, Article 254. Article 254 deals with the inconsistency between central laws and state laws. Central law prevail over state law, এই কথাটা আর্টিকেল 250 তে বলে দিচ্ছে। সেন্ট্রালের যে ল সেটাই হচ্ছে আসল, সেন্ট্রালের ক্ষমতা সব থেকে বেশি। চলো 19 নাম্বার প্রশ্ন, which constitutional article defines the panchayati raj? ডেফিনেশন অফ পঞ্চায়েতি রাজ এই চারটের মধ্যে কোনটা? 243 ও, 243, 243 এ নাকি 243 আই? কারেক্ট আনসার এখানে ডেফিনেশনটা কোথায় পাচ্ছি? 243, অপশন বি। শুধুমাত্র 243 তে আমরা পঞ্চায়েতি রাজের যেই সংজ্ঞাটা, ডেফিনেশনটা সেটা পাচ্ছি। আর পঞ্চায়েতি রাজ আছে হচ্ছে পার্ট 9 অফ দ্য কনস্টিটিউশনে, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু পঞ্চায়েতি রাজ যুক্ত হয়েছে, এটা তোমরা জানো। ডেফিনেশন অফ পঞ্চায়েত কি? পঞ্চায়েত থাকবে, গ্রাম সভা থাকবে, ভিলেজ, ডিস্ট্রিক্ট, এই সমস্ত কিছুকে পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে ইনক্লুড করা হয়েছে। আর এটা 243 নাম্বার আর্টিকেলে আমরা পাচ্ছি। নেক্সট প্রশ্ন আমাদের 20 নাম্বার প্রশ্ন, যে হুইচ আর্টিকেল মানে আর্টিকেল 227 of the Indian Constitution deals with, Article 227 of the Indian Constitution deals with High Court's power of superintendence, B, judicial review, C, power of speaker, নাকি D, election of vice president? তো 227 অনুযায়ী হাই কোর্টস পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার।
তো হাইকোর্টের পাওয়ার যে সুপারিনটেন্ডেন্ট সেটাই কিন্তু 227 প্রোভাইড করছে। হ্যাঁ, তো এটার বেশি আমি আর এক্সপ্লেন করলাম না, কারণ এটা সহজই আছে। তো 21 নম্বর প্রশ্ন, দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড হ্যাজ বিন এস্টাবলিশড আন্ডার হুইচ মিনিস্ট্রি? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নাকি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স? আমাদের কারেক্ট আনসার এই ক্ষেত্রে কোনটা হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড, এটা কারা হ্যান্ডেল করে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মানে তোমার কোনো প্রোডাক্ট কেউ চুরি করে নিল কিনা, তোমার কোনো আইডিয়া কেউ চুরি করে নিল কিনা, কপিরাইট কেউ ব্রেক করলো কিনা, অর্থাৎ তোমার সৃষ্টি করা জিনিস কেউ নিজের বলে চালাচ্ছে কিনা, সেই জিনিসটাকে দেখার কাজ এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে প্রোটেক্ট করার কাজ হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চলে আসি পরের প্রশ্নে, 22 নাম্বার, হুইচ কমিউনিটি গেটস স্পেশাল প্রভিশন ফর সেন্ট্রাল সার্ভিসেস ইন আর্টিকেল 336? আর্টিকেল 336 অনুযায়ী কোন কমিউনিটিকে একটা স্পেশাল প্রভিশন দেওয়া হয় ফর দ্য সেন্ট্রাল সার্ভিসেস? শিখ কমিউনিটি, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, নাকি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি? কারেক্ট আনসার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। আর্টিকেল 360 অনুযায়ী বলা হয়েছে যে সেন্ট্রাল জবের ক্ষেত্রে অ্যাংলো ইন্ডিয়ানদের কিছু স্পেশাল প্রভিশন তাদের জন্য থাকে। ওকে, চলে আসি পরের প্রশ্নে, 23 নাম্বার, হুইচ অফ দ্য আর্টিকেলস ডিলস উইথ দ্য গ্রান্টস ইন এইড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু দ্য স্টেট? ইউনিয়ন গভর্নমেন্ট তো স্টেটকে গ্রান্ট দেয় না, কিছু আর্থিক সাহায্য তো করে কাজকর্ম করার জন্য, এটা কোন আর্টিকেল অনুযায়ী করে? কোন আর্টিকেল অনুযায়ী করে থাকে? আর্টিকেল 270, আর্টিকেল 280, আর্টিকেল 275, নাকি আর্টিকেল 290? তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? আর্টিকেল 275, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর্টিকেল 275 অনুযায়ী পার্লামেন্ট স্টেটগুলোকে কিছু গ্রান্ট দেয়। Article 275 empowers Parliament to provide grant in aid to states needing financial assistance. চলে আসি 24 নম্বর প্রশ্নে, যে ইন ইন্ডিয়া পলিটিক্যাল পার্টিস আর গিভেন রেকগনিশন বাই, কোন পার্টি? সেন্ট্রাল পার্টি, কোন পার্টি, আঞ্চলিক পার্টি? তো এগুলো কে ডিসাইড করে? রেকগনিশন কে দেয় পলিটিক্যাল পার্টিগুলো? ইলেকশন কমিশন, স্পিকার অফ লোকসভা, প্রেসিডেন্ট, নাকি ল কমিশন? ন্যাচারালি কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন এ, ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনই ডিসাইড করে যে কোন পার্টি ন্যাশনাল পার্টি, কোন পার্টি স্টেট পার্টি, কোনটা আঞ্চলিক পার্টি, সেটা ইলেকশন কমিশনই ডিসাইড করে। ইভেন কি পার্টির যে সিম্বলগুলো হয় সেগুলো কিন্তু ইলেকশন কমিশন খতিয়ে দেখে তারপরে অ্যাপ্রুভ করে, আগের থেকে করে না। নেক্সট 25 নাম্বার প্রশ্ন, হুইচ কমিটি রেকমেন্ডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু পঞ্চায়েত? পঞ্চায়েতকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিচ্ছে কোন কমিটি? এলএম সংঘভি কমিটি, সন্থানাম কমিটি, অশোক মেহতা কমিটি, নাকি বলবন্ত রায় মেহতা কমিটি? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন এ, এলএম সিংভি কমিটি কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে। ওকে, আর এই রিকমেন্ডেশন অনুযায়ী 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাস হচ্ছে। চলো নেক্সট প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, যে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন empowers the president to appoint a commission investigate the condition of backward classes in general and suggest ameliorative measures? কারেক্ট আনসার কি হয়ে যাবে? আর্টিকেল 342, 344, 340, নাকি 339? কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের উপরে যদি
অত্যাচার হয় সেটাকে ইনভেস্টিগেট করার জন্য প্রেসিডেন্ট কমিশনকে বলতে পারে। ঠিক আছে, তো এটা কোন আর্টিকেল অনুযায়ী হয়? আর্টিকেল 340 অনুযায়ী হয়। আর্টিকেল 340 empowers the president to appoint a commission to investigate backward classes recommended welfare measures এইসব। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 26 হয়ে গেল, এবার আমাদের নেক্সট প্রশ্ন 27। The member of election commission in the center are appointed by Vice President, Prime Minister, Chief Justice of India নাকি President of India? ইলেকশন কমিশনের মেম্বারদের কে অ্যাপয়েন্ট করে? অবশ্যই করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, আর্টিকেল 324 ইউজ করে চিফ ইলেকশন কমিশনার, আদার যে ইলেকশনাল কমিশনার তাদেরকে সকলকেই অ্যাপয়েন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, which article of Indian Constitution contains special provisions with regard to the state of Maharashtra? 371, 371A, 371B নাকি 371D? কারেক্ট আনসার 371। মহারাষ্ট্র আর গুজরাটের জন্য কিছু স্পেশাল প্রভিশন আছে, যেটা 371 অনুযায়ী তাদেরকে দেওয়া হয়েছে। 29, which constitutional article lays down the provision for the National Commission of SC and ST? Article 337, 334, 338 নাকি 339? আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে? আর্টিকেল 338। আর্টিকেল 338 provides for a combined national commission for SC and ST। 89th amendment অ্যাক্টের থ্রু এটা হয়েছিল এসসি আর এসটি দের জন্য একটা কম্বাইন্ড ন্যাশনাল কমিশন গঠন করার কথা বলা হয়েছে। চলো নেক্সট, আজকে আমাদের শেষ লাস্ট প্রশ্ন। The 100th amendment of Indian Constitution provides, 100তম অ্যামেন্ডমেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি প্রোভাইড করছে? প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড regulation of street vending, be acquiring territories by India and transferred the certain territories to Bangladesh, the emoluments, allowances and privileges to governors, নাকি D, reorganization of state of Andhra Pradesh? আমাদের ক্ষেত্রে কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন বি, অ্যাকোয়ারিং টেরিটরিজ বাই ইন্ডিয়া অ্যান্ড ট্রান্সফার সার্টেন টেরিটরিজ টু বাংলাদেশ। ওই যে ছিটমহল যেটা ছিল, ছিটমহলের যে আদান প্রদান, সেটা ঘটেছিল হচ্ছে 100 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু। এই ছিল হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু তোমার পলিটির প্রশ্ন, যেগুলো প্রিভিয়াস ইয়ারেও এসছে, পরবর্তী এক্সামগুলো তো আসতে পারে। খুব মন দিয়ে তোমরা প্র্যাকটিস করো, পারলে খাতায় লিখে রাখো। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে, একটু স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন, এগুলো পরীক্ষায় কিন্তু আসবেই। তো তোমরা একটু মন দিয়ে জিনিসটাকে স্টাডি করো। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, আর বিভাস পাল এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের আরেকটি ক্লাসে, নতুন ক্লাসে নতুন 30টি গুরুত্বপূর্ণ পলিটির প্রশ্ন নিয়ে আমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।